আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো সবাই? আমি আছি তোমাদের সাথে ফাহমিদা সুলতানা মিম। আজ আমরা কি পড়ব বলো তো? তোমরা নিশ্চয়ই স্ক্রিনে দেখতে পাচ্ছ। আজ আমরা পড়ব তোমাদের সপ্তম শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয়। তবে আজকে আমরা পড়ব কোন অধ্যায় বলো তো? আমরা আজকে পড়ব যে সপ্তম অধ্যায় বাংলাদেশের জনসংখ্যা পরিচিতি, অর্থাৎ বাংলাদেশ জনসংখ্যা নিয়ে আমরা আজকে আলোচনা করব। তবে তার আগে তোমাদের কিছু কথা বলি বা কিছু প্রশ্ন তোমাদের কাছে রাখি আমি। আচ্ছা, তোমাদের পরিবারে কতজন লোক বাস করে বা কতজন মানুষ আছে? 4 জন, 5 জন, সর্বোচ্চ 6 জন? এখন তুমি ভাবো যে তোমাদের এলাকায় কতজন মানুষ আছে, এবং সাথে সাথে এটাও ভাবো যে পুরো বাংলাদেশে কতজন মানুষ আছে এবং তাদেরকে কি বলা হয়। হ্যাঁ, তোমরা নিশ্চয় ধরতে পেরেছ, এই সকল মানুষকে নিয়ে একত্রে কি হয়? জনসংখ্যা হয়। আজ আমরা সেটাই জানবো, অর্থাৎ বাংলাদেশের জনসংখ্যা পরিচিতি নিয়ে। তো চলো আমরা কথা না বাড়িয়ে বাংলাদেশের জনসংখ্যা পরিচিতিটা বোঝার চেষ্টা করি। দেখো, প্রথমে আছে জনসংখ্যা একটি দেশের উন্নয়নের প্রধান শক্তি। জনসংখ্যা হচ্ছে একটি দেশের উন্নয়নের প্রধান শক্তি। তবে জনসংখ্যা হতে হবে হচ্ছে শিক্ষিত। ঠিক আছে, তোমাদেরকে একটা কথা বলে রাখি, তোমরা সবাই জানবে যে জনসংখ্যা হতে হয় দক্ষ, শিক্ষিত। আবার অশিক্ষিত, অদক্ষ জনসংখ্যা দেশের জন্য অভিশাপ। ঠিক আছে, এটা পরবর্তী আমরা বিস্তারিত জানবো। তো দেখো, এইটি জেনে রাখো যে জনসংখ্যা হচ্ছে একটি দেশের উন্নয়নের প্রধান শক্তি। একটি দেশের জনসংখ্যা তার আয়তনের সাথে সামঞ্জস্য হতে হয়, অর্থাৎ সামঞ্জস্য মানে হচ্ছে মিল থাকতে হয়, একটা ভারসাম্য থাকতে, ব্যালেন্স থাকতে হয়। ঠিক আছে, তবে এই জনসংখ্যা হতে হবে শিক্ষিত ও দক্ষ। যে বললাম, জনসংখ্যাকে সম্পদে রূপান্তর করা গেলে যেমন উন্নয়ন ত্বরান্বিত হয়, তেমনি অদক্ষ জনসংখ্যা দেশের জন্য বোঝা হয়ে দাঁড়ায়। একটা শিক্ষিত জনসংখ্যা যেমন দেশের জন্য আশীর্বাদ, এবং তার কাজকর্মের মাধ্যমে একটা দেশ যেহেতু অর্থনৈতিক ও নানা দিক থেকে উন্নয়ন সাধন করতে পারে, তেমনি যখন একটা অদক্ষ জনসংখ্যা সৃষ্টি হয় তখন তে দেশের জন্য কি হয়? বোঝা হয়ে দাঁড়ায়। কারণ অদক্ষ জনশক্তি কী করতে পারে না, কোনো মানে দেশের কোনো জন্য কোনো কিছু কাজ করতে পারে না বা কোনো উন্নয়ন সাধন করতে পারে না। তো সেটাই বলছে যে এইটাই বলছে, জনসংখ্যাকে যদি সম্পদে পরিণত করতে হয় তাহলে অবশ্যই দরকার কি? উন্নয়ন যেহেতু দরকার হয় তখন শিক্ষিত, আর যখন সেটা শিক্ষিত অদক্ষ হয় বা অশিক্ষিত তখন দেশের জন্য তা বোঝা হয়ে দাঁড়ায়। তো সেটাই বুঝিয়েছে। তো এই অধ্যায়ে আমরা জনসংখ্যার বিভিন্ন দিক সম্পর্কে কি করতে পারবো? জানতে পারবো। তো এই পাঠ শেষে আমরা কি জানতে পারবো তার একটি ছোট্ট আলোচনা আমরা শেষ করি। দেখো, প্রথমে আছে বাংলাদেশ সহ আঞ্চলিক কয়েকটি দেশের জনসংখ্যা তুলনা করতে পারবো। তারপর আছে জনসংখ্যা পরিবর্তনশীলতা ধারণা ব্যাখ্যা করতে পারবো। বাংলাদেশের জনসংখ্যার অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক, অভ্যন্তরীণ মানে হচ্ছে ভিতরে, দেশের ভিতরে, আর আন্তর্জাতিক মানে সারা বিশ্বের। ঠিক আছে, স্থানান্তরের কারণ ব্যাখ্যা করতে পারবো। বাংলাদেশের মা ও শিশু মৃত্যু হারের কারণ ও প্রভাব বিশ্লেষণ করতে পারবো। তারপর আছে বাংলাদেশের প্রাকৃতিক সম্পদের উপর জনসংখ্যা চাপের ধারণাটি ব্যাখ্যা করতে পারবো। তারপর আছে জনসংখ্যা বৃদ্ধির কারণ ও প্রভাব কি করতে পারবো? ব্যাখ্যা করতে পারবো। তারপরে আছে বাংলাদেশের জনসংখ্যার সমস্যার সমাধানের পদক্ষেপ কি করতে পারবো? ব্যাখ্যা করতে পারবো। অর্থাৎ আমরা যদি বাংলাদেশের পরিচিতিটা নিয়ে আলোচনা করি এবং বিস্তারিত আলোচনার চেষ্টা করি, বোঝার চেষ্টা করি, তাহলে আমরা এই বিষয়গুলো আরও খুঁটিনাটি বিষয়গুলো আমরা জানতে পারবো। তো চলো আমরা মূল বিষয়গুলোতে চলে যাই। তো প্রথমে আছে বাংলাদেশ সহ আঞ্চলিক কয়েকটি দেশের জনসংখ্যা। বাংলাদেশ সহ আঞ্চলিক মানে হচ্ছে পাশের কিছু এলাকা। ঠিক আছে, তো দেখো, বাংলাদেশ পৃথিবীর অন্যতম ঘন বসতি দক্ষিণ এশিয়ার একটি উন্নয়নশীল দেশ। বাংলাদেশ কোন দিক? বাংলাদেশ এশিয়া মহাদেশের একটি দেশ। ঠিক আছে, তো যদি এটা জ্ঞানমূলক আসতে পারে, বাংলাদেশ হচ্ছে পৃথিবীর অন্যতম ঘন বসতি মানে হচ্ছে বাংলাদেশে কিন্তু যেই পরিমাণ আয়তন তার থেকে বেশি হচ্ছে জনসংখ্যা। তো এই কারণে বলছে যে বাংলাদেশ পৃথিবীর অন্যতম ঘন বসতি পূর্ণ দক্ষিণ এশিয়ার একটি উন্নয়নশীল দেশ। ঠিক আছে, তারপর দেখো, দেশটি দ্রুত মধ্যম আয়ের দিকে এগিয়ে যাচ্ছে, অর্থাৎ বেশিও না কমও না, এটা মধ্যম পন্থা অবলম্বন করছে।
এদেশের আয়তন কত? এটা জ্ঞানমূলক বা এমসিকিউতে আসতে পারে। এদেশের আয়তন হচ্ছে 1,47,570 বর্গ কিলোমিটার। ঠিক আছে। 2022 সালের আদমশুমারি অনুযায়ী কখন এগুলো কিন্তু তোমাদের এমসিকিউতে আসতে পারে। 22 সালে জনসংখ্যা কত ছিল, 24 সালে কত হয়েছে, 20 সালে কত হয়েছে, এগুলো মানে চেষ্টা করবে মনে রাখা। এগুলো মনে থাকে না, যতটুকু সম্ভব মনে রাখার চেষ্টা করবে। দেখো 2022 সালে আদমশুমারি অনুযায়ী মোট জনসংখ্যা ছিল 16,98,28,911 জন। প্রতি বর্গ কিলোমিটারে বসবাস করে হচ্ছে 1119 জন। এটা মনে রাখবে, 1100 কত জন? 19 জন। এটা হচ্ছে 2022 অনুযায়ী। ঠিক আছে। তো এখানে কিন্তু মনে করো যে কতজন লোক বাস করে জনসংখ্যা থেকে আসে কিন্তু বসবাস করে প্রতি বর্গ কিলোমিটারে, এটাই একটু বেশি আসে। তো এটা মনে রাখার চেষ্টা করবে। তারপর আছে দেখো 2015 থেকে 16, তার সাময়িক অতীতের কথা বলতেছে আর কি। জনসংখ্যা ছিল কখন? 15,99,00,000। কত? 15,99,00,000। বর্তমান জনসংখ্যা বার্ষিক বৃদ্ধির হার হচ্ছে 1.2%। এটা মনে রাখবে, 1.2%, যা 2001 সালে ছিল 1.59%। এবার আমরা বাংলাদেশ সহ আঞ্চলিক কয়েকটি দেশের জনসংখ্যা বৃদ্ধির হার সম্পর্কে জানবো। এখন আমরা জেনেছি যে বাংলাদেশের আয়তন এবং 22 সালে কত ছিল, তারপর 15-16 সালে কত ছিল এবং তার ঘনবসতিগুলো। তো এখন আমরা জানবো যে বাংলাদেশ সহ পাশে আরও অনেক কিছু দেশ আছে। তো সেই দেশের জনসংখ্যার বৃদ্ধি হ্রাস সে সম্পর্কে আমরা আলোচনা করব। দেখো বাংলাদেশ সহ আঞ্চলিক কয়েকটি দেশের জনসংখ্যা বৃদ্ধির তুলনা। বাংলাদেশে কত? বার্ষিক জনসংখ্যার হার হচ্ছে 1.2। ভারতে হচ্ছে 1.9। এগুলো কিন্তু বৃদ্ধির হার। কত হার বেড়েছে? নেপালে হচ্ছে -0.1। পাকিস্তান হচ্ছে 1.5। শ্রীলঙ্কা -0.6। আফগানিস্তান 2.8। ভুটান 0.7। মালদ্বীপ 0.3। তো এই বিষয়গুলো তোমরা দেখবে যে মানে একটু খেয়াল করবে, যে কারণ যখন তুমি এগুলো যখন সৃজনশীলে যখন কোয়েশন করবে যে এই দেশের সাথে ও দেশের তুলনা কি, যখন তুমি মানে উল্লেখ করতে পারবে তখন তারা বুঝবে যে না, সে কিছুটা হলেও বুঝেছে। সবগুলো মনে রাখা দরকার নেই। বাংলাদেশ, তারপরে যেগুলো পরিচিত আর কি, ধরো বাংলাদেশ, ভারত, তারপর হচ্ছে নেপাল, পাকিস্তান, এগুলো কয়েকটা মানে লিখে দিলে চলবে। দেখো তারপর আছে উপরের সারণীর তথ্যাবলী বিশ্লেষণ করলে দেখা যায় বাংলাদেশের জনসংখ্যা বৃদ্ধির হার ভারত, তারপর হচ্ছে নেপাল, শ্রীলঙ্কা, ভুটান, মালদ্বীপের তুলনায় বেশি। ঠিক আছে। কারণ একটা জিনিস মনে রাখবে যে দশমিকের পরে যে মানটা থাকে সেটার কিন্তু অতটা মূল্য থাকে না, কারণ শুরুর মানটাই বেশি ভ্যালুয়েবল। তো এখান থেকে বিচার করে দেখা যায় যে বাংলাদেশের জনসংখ্যাটা বেশি, যেহেতু বাংলাদেশে 1.2% জনসংখ্যা বৃদ্ধির হার। ঠিক আছে। তো দেখো জনসংখ্যার এই বৃদ্ধির হার নির্ভর করে উক্ত জনসংখ্যার মৃত্যু হার, জন্মহার ও অন্যান্য কারণের উপর। দেখো বাংলাদেশ সহ আঞ্চলিক কয়েকটি দেশের জনসংখ্যার ঘনত্বের তুলনামূলক চিত্র। দেশের নাম, বাংলাদেশ হচ্ছে মানে ঘনত্ব হচ্ছে 1119 জন। এটা মনে রাখবে, মানে বাংলাদেশের তোমরা মনে রাখবে জ্ঞানমূলকের জন্য আর কি। তো বাংলাদেশের জনসংখ্যা ঘনত্ব হচ্ছে প্রতি বর্গ কিলোমিটারে হচ্ছে 1119 জন। সিঙ্গাপুর হচ্ছে 8,207 জন। মালদ্বীপ হচ্ছে 1,728 জন। ভারত 827 জন। শ্রীলঙ্কা 338 জন। জাপান হচ্ছে 330 জন। এগুলো কিন্তু মানে বিশেষ করে জনসংখ্যা বৃদ্ধির হার থেকে জনসংখ্যার ঘনত্ব প্রতি বর্গ কিলোমিটারে এই প্রশ্নগুলো এমসিকিউতে কি করে বেশি আসে। দেখো উপরে সারণী থেকে দেখা যায় বাংলাদেশ জনসংখ্যার ঘনত্ব ভারত, শ্রীলঙ্কা, জাপান থেকে প্রায় 3 গুণ। ঠিক আছে। অর্থাৎ এটি একটি ঘনবসতিপূর্ণ দেশ। অর্থাৎ মানে সবগুলো দেশ থেকে বাংলাদেশের যেমন জনসংখ্যা বৃদ্ধির হারও বেশি, তেমনি বাংলাদেশের জনসংখ্যার ঘনত্ব বেশি। অর্থাৎ বাংলাদেশের আয়তনের তুলনায় বাংলাদেশের জনসংখ্যা বেশি, যার কারণে বাংলাদেশকে ঘনবসতিপূর্ণ দেশ
বলা হয়। আশা করি বুঝতে পেরেছ বাংলাদেশের জনসংখ্যা বৃদ্ধির হার এবং ঘনত্ব সম্পর্কে। তো তারপরে আছে দেখো বাংলাদেশের বিভিন্ন বছরের আদমশুমারি অনুযায়ী জনসংখ্যা বৃদ্ধির হার। তো আদমশুমারির বছর তো কোন কোন বছর জনসংখ্যা বৃদ্ধির হার কত পার্সেন্টেজ ছিল। তো দেখো 1974 সালে জনসংখ্যা বৃদ্ধির হার ছিল 2.48% শতাংশ। তারপর হচ্ছে 1981 সালে ছিল 2.35, 1991 ছিল 2.17, 2001 ছিল 1.59, 2011 ছিল 1.37 আর 2022 হয়েছে 1.22। অর্থাৎ এগুলো হচ্ছে বাংলাদেশের বিভিন্ন বছরের আদমশুমারি। ঠিক আছে, তো এগুলো তোমরা চেষ্টা করবে, বাট ঘনবসতি যে প্রতি বর্গ কিলোমিটার ওইটা বেশি গুরুত্ব দিবে। দেখো তারপরে আছে বাংলা জনসংখ্যার পরিবর্তনশীলতা। অর্থাৎ বাংলা জনসংখ্যা কিন্তু এক এক সময় বেশি হতে পারে আবার কমও হতে পারে। ঠিক আছে, এটা নির্ভর করে জন্ম মৃত্যুর হারের উপর। অর্থাৎ প্রতি বছর বা প্রতি বর্গ কিলোমিটারে কত জনসংখ্যা জন্মগ্রহণ করছে এবং মৃত্যুবরণ করছে এবং তাদের পার্সেন্টেজ অনুযায়ী আমরা বুঝতে পারবো বাংলাদেশ জনসংখ্যার পরিবর্তনশীলতা কতটুকু হচ্ছে। তো দেখো শুরুতে লিখেছে জনসংখ্যা পরিবর্তনশীল অবস্থাকে যদি প্রশ্ন আসে জ্ঞানমূলক জনসংখ্যা পরিবর্তনশীলতা কি। জনসংখ্যার পরিবর্তনশীলতা তোমরা কি লিখবে, জনসংখ্যার পরিবর্তনশীল অবস্থা জনসংখ্যার পরিবর্তনশীলতা বলা হয়। অর্থাৎ জনসংখ্যার পরিবর্তনটা, অর্থাৎ প্রথমে বললাম যে জনসংখ্যা কিন্তু একরকম থাকে না, উঠানামা করতে পারে, কম বেশি হতে পারে। ঠিক আছে, প্রতি বছর এটা উঠানামা হতে পারে। ধরো 2026 সালে যেমন 25 সালে তেমন ছিল না, তো এরকম আর কি। অর্থাৎ জনসংখ্যার পরিবর্তনশীল অবস্থাকে আমরা কি বলতে পারি, জনসংখ্যার পরিবর্তনশীলতা। ঠিক আছে, পরিবর্তনশীলতা জনসংখ্যার অন্যতম বৈশিষ্ট্য। যদি তোমাদের প্রশ্ন আসে জনসংখ্যা বা পরিবর্তনশীলতা, জনসংখ্যার পরিবর্তনশীলতা জনসংখ্যার অন্যতম বৈশিষ্ট্য কি বলবে, জনসংখ্যার পরিবর্তনশীলতা। ঠিক আছে, তারপর দেখো জনসংখ্যার এই পরিবর্তন প্রধানত জন্মহার, মৃত্যুহার, স্থানান্তর, সামাজিক গতিশীলতার উপর নির্ভর করে। যে বললাম যে একটা দেশ জনসংখ্যা জন্মগ্রহণ বাড়ছে কি কমছে, জন্মগ্রহণ কতটুকু করছে, মৃত্যুবরণ কত পার্সেন্ট করছে, এই সব কিছুর উঠানামা এবং কম বেশির মাধ্যমে আমরা বলতে পারি জনসংখ্যার পরিবর্তনশীলতা কতটুকু হয়েছে এক বছরে। ঠিক আছে, তো এটাই বলছে জন্মহার, মৃত্যুহার, স্থানান্তর ও সামাজিক গতিশীলতার উপর নির্ভর করে কি বাংলাদেশের পরিবর্তনশীলতা। ঠিক আছে, জনসংখ্যার পরিবর্তন এই বিষয়গুলো তারপর হচ্ছে বয়স, লিঙ্গ, বিবাহ, সমাজ কাঠামো, ধর্মীয় মূল্যবোধ, শিক্ষা, পেশা প্রভৃতির উপর কি করে নির্ভর করে। কোনগুলো, বয়স, লিঙ্গ, বিবাহ, সমাজ কাঠামো, ধর্মীয় মূল্যবোধ, শিক্ষা, পেশা প্রভৃতির উপর কি হয় নির্ভরশীল। একটি দেশের জনসংখ্যার বয়স কাঠামোকে কয় ভাগে ভাগ করা যায়, 3 ভাগে। কয় ভাগে, 3 ভাগে। কি কি, যুবক, প্রাপ্তবয়স্ক, বৃদ্ধ। যুবক হচ্ছে যখন একটা ছেলে যখন আস্তে আস্তে প্রাপ্তবয়স্ক হয়। ঠিক আছে, তার যে আগের যে সময়টা সেটাই হচ্ছে যুবক। আর প্রাপ্তবয়স্ক যখন সে একটা ভালো মন্দ বোঝা, যেটা তার জ্ঞান হয় বা বিচার বুদ্ধি করার যেটা জ্ঞান বুদ্ধি তার হয়, তখন সেটা প্রাপ্তবয়স্ক। ঠিক আছে, তো বাংলাদেশে প্রাপ্তবয়স্ক হয়তো 18 পরেই মূলত শুরু হয় প্রাপ্তবয়স্ক বিষয়টা। আর বৃদ্ধ তো তোমরা জানো 60-এর অতিরিক্ত গেলে সেটা বৃদ্ধ বলে গণনা করা হয়, এই আর কি। তো এটা তিনটা অর্থাৎ দেশের জনসংখ্যামো তিনটি ভাগে ভাগ করা যায় এবং 3টি কাঠামোর উপর নির্ভর করে, যুবক, প্রাপ্তবয়স্ক এবং বৃদ্ধ। কোন বয়সে একটি ছেলে মেয়ে বিবাহ তথা তার উপর নির্ভর করে জন্ম মৃত্যু। অর্থাৎ যদি অল্প বয়সে বিবাহ করে তখন আমরা বুঝতে পারবো যে না জনসংখ্যার পরিবর্তনশীলতাটা কোথায়।
এখন ধরো তুমি অল্প বেশি বিয়ে করে, কারণ বাংলাদেশের আইন অনুযায়ী কিন্তু মেয়েদের মানে প্রাপ্তবয়স্ক হওয়ার সময় হচ্ছে মেয়েদের 18, ছেলেদের 21। তো তার আগে যদি, কারণ একটা মেয়ে প্রাপ্তবয়স্ক হয় 18 বছরে, তো তার আগে যদি তাকে বিয়ে দেওয়া হয় তার কি হবে, জনসংখ্যা প্রতিনিয়ত বেড়ে যাবে। এবং একটা নির্দিষ্ট কিন্তু সময় থাকে মা হওয়ার, কিন্তু একটা গর্ভধারণ করার একটা নির্দিষ্ট সময় থাকে। তো সেই সময়টা যখন, এর আগে যখন সে গর্ভধারণ করে, একটা মেয়ের কিন্তু জন্ম মৃত্যু বা তার সন্তান বা তার যে গর্ভধারণকারী তার বাচ্চাটা বাঁচবে কি বাঁচবে না, বা তার শরীরের কন্ডিশন অনুযায়ী কিন্তু এগুলো কিন্তু জন্মহার মৃত্যুহার বা একটা শিশু জন্ম মৃত্যু সব কিছু নির্ভর করে। তো সেটাই বলছে যে একটা কোন বয়সে একটা দেশ একটা ছেলে বা একটা মেয়েকে বিয়ে দিচ্ছে তার উপর নির্ভর করে জন্মহার কী করে নির্ভর করে, ঠিক আছে। কারণ তার প্রাপ্তবয়স্ক হওয়ার আগে যখন সে মা হয়েছে তখন তো তার মানে একটা শিশু জন্মদান করে ফেলে, এবং শিশুটা কি বাঁচবে কি মারা যাবে সেটা তো নির্ভর করে কি তার বয়সটার উপর, সেটাই বলছে। কোনো দেশে বাল্যবিবাহ বেশি হয় সে দেশে জন্মহার বেশি হয়। অর্থাৎ তুমি যদি অল্প বয়সে বিয়ে করো তখন কিন্তু সে প্রতিনিয়ত বছরে একটা একটা করে সন্তান জন্মদান করবে, ঠিক আছে। তো এই আর কি, কারণ আমরা কিন্তু সচরাচর জানি যে একটা মেয়ে 18 পর থেকে, তো 20-22 পর থেকে যখন সে জন্মদান করে তখন একটা পারফেক্টের সময় থাকে। তো তার আগে যখন তুমি জন্মদান করবে তখন তো তুমি প্রতি বছর একটা একটা করে দিতেই পারো, তাই না। তো এই আর কি, তো জনসংখ্যা কিংবা মৃত্যুর হার একটি দেশের জনসংখ্যার কাঠামোকে পরিবর্তন করে থাকে, অর্থাৎ জন্ম হার মৃত্যু হারের উপর কি করে নির্ভর করে। সুতরাং জনসংখ্যার পরিবর্তনশীলতা বলতে কি বোঝায়? জনসংখ্যার পরিবর্তনশীলতাকে বলতে বোঝায় জনসংখ্যার কাঠামোর পরিবর্তন, অর্থাৎ মানে কাঠামোটা নির্ভর করে 3টে বিষয়ের উপর: যুবক, প্রাপ্তবয়স্ক আর বৃদ্ধ। তো এই 3টে বিষয়ের উপর যখন জনসংখ্যা পরিবর্তন হয় তখন সেটাই হচ্ছে জনসংখ্যা কাঠামো পরিবর্তন, ঠিক আছে। জনসংখ্যার এই কাঠামো পরিবর্তনের সাথে কতিপয় বিষয় জড়িত থাকে, অর্থাৎ মানে এই বিষয়গুলো যে বললাম যে এই 3টা বিষয়ের উপর নির্ভর করতে, এই 3টে বিষয় আবার কিছু বিষয়ের উপর জড়িত। যেমন দেখো, ভৌগোলিক পরিবেশ, জলবায়ু, প্রাকৃতিক সম্পদ, হচ্ছে ভূমিরূপ, উন্নত যোগাযোগ ব্যবস্থা, শিক্ষা, উন্নত চিকিৎসা ও স্বাস্থ্য ব্যবস্থা প্রভৃতি। তো এই বিষয়গুলোর উপরও কিন্তু জনসংখ্যার পরিবর্তনশীলতা কী করে নির্ভর করে, ঠিক আছে। তো দেখো যে দেশে জনসংখ্যা যত শিক্ষিত এবং সে দেশ তত উন্নত। তো এই কথাটা বলার আগে আমরা একটু পিছনের দিকে ফিরে যাই, যে আমরা যে বললাম যে যদি আমরা একটা মেয়ে বা একটা ছেলেকে বাল্যবিবাহ দিয়ে থাকি, বিশেষ করে মেয়েদের ক্ষেত্রে এটা প্রযোজ্য হয় যে বাল্যবিবাহ দিয়ে থাকি, তখন কিন্তু তার বোঝ জ্ঞানটা ওইভাবে হয় না, এবং তখন কিন্তু তার পড়াশোনা করার বয়স এবং বিভিন্ন নিজেকে ডেভেলপ করার সময়। এখন সে যদি পড়াশোনা না করে নিজের পায়ে বা প্রতিষ্ঠিত না হয়ে সে যখন বিয়ে করে ফেলে তখন কিন্তু তার জীবনে একটা বাধা সৃষ্টি হয়, এবং সে কিন্তু সামনের দিকে এগোতে পারে না, কারণ সংসারে একটা চাপ থাকে এবং স্বামী সন্তান লালন পালন করার একটা চিন্তা ভাবনা থাকে। তো সেখান থেকে কি হয়, মানে একটা দেশে উন্নতির দিকে অগ্রসর হতে পারে না, দেশে কি হয় নানা ধরনের সমস্যা সৃষ্টি হয়। তো এই কারণে বলছে যে জনসংখ্যা তখনই উন্নতির দিকে অগ্রসর হবে যখন একটা মানুষ দক্ষ মানুষে পরিণত হবে। এখন দক্ষ মানুষ তখনই হবে যখন সে স্কুল কলেজ ভার্সিটিতে নিয়মিত পড়াশোনা করবে, নিজের পায়ে নিজে দাঁড়াবে এবং ভালো মন্দ বিচার করবে, এবং সে পরবর্তীতে বিয়ে করে সে তার লালন পালন করবে। এটা তো আমাদের নিয়ম যে করতেই হয়, হ্যাঁ। তো এই আর কি, যে এটাই বললাম যে একটা জনসংখ্যা তখনই শিক্ষিত হবে যখন সে পড়াশোনা বা শিক্ষিত হবে, আর তার আগে যখন তাকে বিয়ে দেওয়া হয় তখন তো তার সেই সুযোগটা থাকে না। তো আমরা এখান থেকে এটাই বুঝতে পারি যে দেশের জনসংখ্যা যত শিক্ষিত সেই দেশে তো উন্নত হবে, কারণ শিক্ষিত জনসংখ্যা একটা দেশকে কি করতে পারে, সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারে। তো সেটাই বলছে। জ্ঞানের পরিবর্তনের প্রভাব শিক্ষিত লোকের ধ্যান ধারণার ক্ষেত্রে প্রভাব ফেলে, অর্থাৎ আমি যখন শিক্ষিত হব তখন আমার চিন্তা ভাবনাটা কিন্তু অন্যরকম থাকবে। একজন অশিক্ষিত মানুষের সাথে যার শিক্ষা নেই, যে নিরক্ষর, সে লিখতে পড়তে জানে না, তখন সে বুঝবে না আমার শিক্ষার কতটা, সে বুঝবে না। যখন সে শিক্ষিত, আমিও যখন শিক্ষিত, যখন আমি তার সাথে কথোপকথন করবো, কথা বলবো, তখন সে আমার কথাগুলো বুঝতে পারবে, ভালো মন্দ এবং বিচার এবং ধ্যান ধারণা, তার চিন্তা শক্তি থাকবে অন্যরকম, ঠিক আছে। ফলে তারা ছোট পরিবার গঠন করে। পেশাগত
পরিবর্তন পেশাগত পার্থক্যের কারণে জন্মহারে তারতম্য ঘটে। যেমন কৃষক, শ্রমিক, জেলে এদের জন্মহার বেশি, কারণ তারা কি করতে পারে না, জানে না, ওইভাবে তারা মানে মানে কি নয়, জন্মহার মৃত্যুহার সম্পর্কে অবগত নয় ওইভাবে। ডাক্তার, ইঞ্জিনিয়ার, তারপর হচ্ছে শিক্ষক, প্রকৃতি পেশায় জন্মহার কম, কারণ তারা বুঝে যে কতটুকু জন্মহার এটা নারীর জন্য ভালো এবং সে কতটুকু বহন করতে পারে। তো এই সব কিছু বিবেচনা করে আমরা এটাই বুঝতে পারলাম যে শিক্ষিত কিন্তু একটা মানুষকে উন্নতির দিকে কি করতে পারে, অগ্রসর করতে পারে। ঠিক আছে, তো দেখো বাংলাদেশের পার্বত্য জেলাগুলো পাহাড় পর্বত, তারপর হচ্ছে পর্বতে ঘেরা বলে এখানে জনবসতি কম। ঠিক আছে, এই এলাকা ফলে এই এলাকার জনসংখ্যার ঘনত্ব ও নিম্ন হয়, অর্থাৎ ওই এলাকার মানুষ কিন্তু যে এইসব বিষয়ে খুবই কম জানে, তো যার কারণে তারা কি নয়, তাদের জনবসতি কম। চর এলাকাও মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন বলে এখানে জনসংখ্যার ঘনত্ব কম। অন্যদিকে নদী অর্থাৎ ওই এলাকাগুলোতে কিন্তু তারা জানে না, অর্থাৎ তাদের জন্মহার সম্পর্কে তারা ওইভাবে কি নয়, অবগত নয়, তারা বুঝতে পারে না। তো যার কারণে ওই এলাকার জনসংখ্যার ঘনত্ব নিম্ন হয় এবং ঘনত্ব কম থাকে। অন্যদিকে নদী বিদ্যুৎ, অর্থাৎ নদীকে কেন্দ্র করে যে জনসংখ্যা বা যে এলাকাগুলো গড়ে ওঠে আর কি, নদী বিদ্যুৎ উর্বর সমতল ভূমিতে কৃষির ফলন বেশি হয়, কারণ জনসংখ্যার ঘনত্ব বেশি। অর্থাৎ মানুষ কিন্তু জীবিকাকে কেন্দ্র করে তাদের জনবসতি কি করে গড়ে তোলে। ঠিক আছে, অর্থাৎ যে জায়গায় মনে করো যে জনসংখ্যা বেশি, অর্থাৎ তাদের সুযোগ সুবিধা বেশি, তারা অর্থাৎ তারা তাদের জীবিকা সুন্দরভাবে বেঁচে থাকতে পারবে, তো সে এলাকাগুলোতে কি জনবসতি এবং জনসংখ্যা ঘনত্ব বেশি থাকে। তাছাড়া শিল্প কারখানা, প্রাকৃতিক সম্পদের প্রাচুর্য রয়েছে এমন অঞ্চলে জনসংখ্যার আধিপত্য রয়েছে, অর্থাৎ অনেক জনসংখ্যা রয়েছে। অনেক সময় কর্মসংস্থানের প্রত্যাশায় গ্রাম থেকে শহরে স্থানান্তরের হার ছেড়ে যায়। আবার রাজনৈতিক অস্থিতিশীলতা, তারপর হচ্ছে যুদ্ধাবস্থা, গৃহযুদ্ধ, প্রাকৃতিক দুর্যোগ ইত্যাদি কারণে স্থানান্তর প্রক্রিয়া ত্বরান্বিত হওয়ায় জনসংখ্যার কাঠামোকে পরিবর্তন দেখা যায়। অর্থাৎ কিছু কিছু ক্ষেত্রে কি হয়, সামাজিক অস্থিতিশীলতা, অর্থাৎ সামাজিক ভারসাম্য বা রাজনৈতিক ভারসাম্যতা ঠিক থাকে না। তারপরে হচ্ছে যুদ্ধ সৃষ্টি হয়, গৃহযুদ্ধ মানে হচ্ছে ঘরে ঘরে যুদ্ধ, প্রাকৃতিক দুর্যোগ, বিভিন্ন ধরনের নানা দুর্যোগের ফলে কি হয়, এই প্রাকৃতিক বা জনসংখ্যার যে পরিবর্তনটা আমরা লক্ষ্য করতে পারি। এক এক এলাকার বা এক এক অঞ্চলের কি জানি বলে পরিবর্তনটা বা এক এক রকমের কাঠামো উপর ভিত্তি করে কিন্তু জনসংখ্যা বা পরিবর্তনটা হয়। আশা করি বুঝতে পেরেছ। বর্তমানে বাংলাদেশ জনসংখ্যার গড় আয়ু হচ্ছে প্রায় 72.3 বছর। এটা কিন্তু জ্ঞানমূলক বা এমসিকিউ, বিশেষ করে জ্ঞানমূলক জন্য মোস্ট ইম্পর্টেন্ট। বর্তমানে বাংলাদেশের গড় আয়ু কত? প্রায় 72.3 বছর। গড় আয়ু বেড়ে যাওয়ায় এটা পরিষ্কার যে আমাদের দেশে মৃত্যুহার হ্রাস পেয়েছে মানে মৃত্যুহার কমে গিয়েছে এবং জন্মহারটা বেড়ে গিয়েছে। মৃত্যুহার হ্রাস পায়, বৃদ্ধ বয়সে জনসংখ্যার হার দ্রুত বৃদ্ধি পায়। ওই যে বললাম না যে মৃত্যুহার যেহেতু কমে গেছে, জন্মহারটা বেড়ে গেছে। মৃত্যুহার কমে যাওয়ার ফলে জন্মহারটা বেড়ে গেছে, যার ফলে কি হয়, বৃদ্ধ বয়সে জনসংখ্যার হার দ্রুত বৃদ্ধি পায়, যাদেরকে নির্ভরশীল জনসংখ্যা হিসেবে বিবেচনা করা হয়। তারা যদি বৃদ্ধ হয়ে যায়, তাদের মৃত্যুটা পরে ঘটে, তখন তারা কি হয়, যে নির্ভরশীল হয়ে পড়ে। আর নির্ভরশীল পড়ার কারণে কিন্তু আমাদের সম্পদের উপর অনেক বড় চাপ সৃষ্টি হয়। সেটাই বলছে, এই নির্ভরশীল জনসংখ্যা আমাদের দেশে সীমিত সম্পদের উপর কি করে, চাপ সৃষ্টি করেছে। বললাম চাপ সৃষ্টি করে, কারণ তখন তারা একটা শিশুর মতো হয়ে যায়, তখন তাদেরকে আলাদা এফোর্ট দিতে হয়। তো এই সব কিছু মিলে আমাদের একটা চাপ সৃষ্টি হয়। তো শিক্ষাক্ষেত্রে অধিক হারে ছেলে মেয়ে অংশগ্রহণ, নারীর অধিকার রক্ষা, উন্নয়ন, বিভিন্ন কর্মসূচি গ্রহণ, ছোট পরিবার গঠনের পক্ষে মূল্যবোধ প্রতিষ্ঠা প্রভৃতি পদক্ষেপ মৃত্যুহার হ্রাস প্রভাব ফেলছে। অর্থাৎ তারা কি করছে, মানে শিক্ষাক্ষেত্রে কি করে, অধিক হারে ছেলে মেয়েদের অংশগ্রহণ, নারীর অধিকার রক্ষা, উন্নয়নের বিভিন্ন কর্মসূচি গ্রহণ, ছোট পরিবার গঠনের পক্ষে মূল্যবোধ প্রতিষ্ঠা প্রভৃতি পদক্ষেপ তারা কি করে, মৃত্যুহার হ্রাস মানে কমে আসছে আর কি, কমানোর জন্য তারা প্রভাব সৃষ্টি করে। এটি জনসংখ্যার পরিবর্তনশীলতার ভূমিকা রাখে।
যেহেতু মৃত্যুহার কমে যায়, হ্রাস পায়, জন্মহার বেড়ে যায়, যার ফলে জনসংখ্যার উপর প্রভাব চাপ সৃষ্টি হয়। তবে জনসংখ্যাকে ভারসাম্য পর্যায়ে রাখতে হলে আমাদের মধ্যে সচেতনতা বাড়ানো এবং বহু কর্মসূচি গ্রহণ করতে হবে। যে বিষয়গুলো গুরুত্বের সাথে বিবেচনা করা প্রয়োজন তা হচ্ছে মেয়েদের বিয়ের বয়স বৃদ্ধি, দারিদ্র্য হ্রাসে কার্যক্রম গ্রহণ, জন্ম নিয়ন্ত্রণ আন্দোলন জোরদার করা, নারীর কর্মসংস্থান আর বৃদ্ধিমূলক কর্মকাণ্ডে অংশগ্রহণ বাস্তবায়ন প্রভৃতি। তো এই বিষয়গুলোর প্রতি আমাদেরকে খেয়াল করতে হবে, ঠিক আছে। অর্থাৎ কোন কোন ক্ষেত্রে আমাদের এরকম হতে পারে, ধরো মেয়েদের বিয়ের বয়স বৃদ্ধি, কারণ আমি তো বললামই যে একটা মেয়ের বিয়ের হওয়ার আগে যদি তাকে বিয়ে দেওয়া হয়, প্রাপ্তবয়স্ক হওয়ার আগে যখন তাকে বিয়ে দেওয়া হয় তখন অল্প বেশি কী হয়, সে জননীর মা হয়ে যায়। তখন তার নানা ধরনের অসুখ বিসুখ, অনেক ধরনের সমস্যার সৃষ্টি হয় এবং মানসিক চাপে সে পড়ে যায় এবং সে প্রতিনিয়ত কি হয়, জন্মদান করে। তো এই দিক থেকে অনেক জন্মহার বেড়ে যায় এবং যেহেতু বাংলাদেশের মৃত্যু হার বা গড় আয়ু যেহেতু 72.3, বা সেই তুলনায় জনসংখ্যা যারা বৃদ্ধরা আছে তারা যখন আমাদের মানুষের উপর, আমাদের মতন ইয়াং জেনারেশনের উপর যখন তারা নির্ভর হয়ে পড়ে তখন তাদের কী হয়, দেশের জন্য একটা চাপ সৃষ্টি করে। তো সেটাই বলতে যে বিয়ের ব্যাপারে, বিয়ের বয়স বৃদ্ধি সম্পর্কে আমাদের সচেতন হতে হবে। তারপর হচ্ছে দারিদ্র্য হ্রাসে কার্যক্রম হতে হবে। অনেকে কিন্তু গরিব হওয়ার কারণে বা দারিদ্রতার হাত থেকে রক্ষা পাওয়ার জন্য অনেক বাবা মা কিন্তু অল্প বয়সে তাদের মেয়েদেরকে বিয়ে দিয়ে দেয়, ঠিক আছে। জন্ম মৃত্যু নিয়ন্ত্রণ করতে হবে, হয়ে ফেললো এরকম কিন্তু করা যাবে না, সব কিছু এটা নিয়ন্ত্রণ আছে, তো নিয়ন্ত্রণ অবশ্যই করতে হবে। তারপর হচ্ছে কি, আন্দোলন জোরদার করতে হবে, নিয়ন্ত্রণে জোরদার করতে হবে, নারীর কর্মসংস্থান অর্থাৎ নারীকে শিক্ষিত হওয়ার সেই সুযোগ সুবিধা সৃষ্টি করতে হবে, যেমন নারী যেমন শিক্ষিত হতে পারে সে কর্মসংস্থানের ব্যবস্থা করে দিতে হবে, যাতে সে নিজে কিছু করার যাতে তার একটা এবিলিটি, তার সক্ষমতা হয়। তারপর আছে বৃদ্ধিমূলক কর্মকাণ্ডে অংশগ্রহণ বাস্তবায়ন করতে হবে। তো এই সব কিছু যখন এই পজিটিভ বিষয়গুলো যখন এটা নারীর উপর প্রভাব ফেলবে তখন সে কী করবে, একটা দেশের দক্ষ মানব সম্পদে কী হবে, পরিণত হবে। তো আশা করি আমরা বুঝতে পেরেছি বাংলাদেশের জনসংখ্যা সম্পর্কে। তো চলো আমরা একটু নিচে যাই। তো দেখো এখানে আছে বাংলাদেশের জনসংখ্যার অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক স্থানান্তরের কারণ ও ফলাফল। অর্থাৎ অভ্যন্তরীণ কি জানো, অর্থাৎ দেশের ভিতরে, এবং আন্তর্জাতিক হচ্ছে দেশ এবং দেশের বাহিরে স্থানান্তর, অর্থাৎ এক স্থান থেকে অন্য স্থানে যখন এটা পরিবর্তনটা হয় সেটার কথা বলছে। তা এবং কারণ আর ফলাফলটা, কারণটা কি এবং এর পরবর্তী এবং ফলাফলটা কি হতে পারে, তো সেই বিষয়ে আমরা এখন কী করবো, আলোচনা করব। তো যদি তোমাদের প্রশ্ন আসে যে স্থানান্তর কি, তখন তোমরা বলবে মানুষের এক স্থান থেকে অন্য স্থানে গমন করা একটাই হচ্ছে স্থানান্তর, ঠিক আছে। স্থানান্তর হচ্ছে এক জায়গা থেকে অন্য জায়গায় যাওয়া। ধরো আমি এক এলাকায় আছি, অন্য এলাকায় গেলাম, ধরো ঢাকা থেকে চট্টগ্রাম যাওয়া, তো এরকম স্থানান্তর হয়েছে। তো স্থানান্তর অভিগমন বলা হয়। যদি প্রশ্ন আসে স্থানান্তর অপর নাম কিংবা অন্য নাম কি বলা যায়, অভিগমন। এ স্থানান্তর অভ্যন্তরীণ কিংবা আন্তর্জাতিক পর্যায়ে হতে পারে, দেশের ভিতরে হতে পারে অথবা দেশের বাহিরেও হতে পারে। এই বিষয়ে আমরা ষষ্ঠ শ্রেণীতে জেনেছি। এই পাঠে আমরা বাংলাদেশের জনসংখ্যার অভ্যন্তরীণ আন্তর্জাতিক স্থানান্তরের কারণ ও ফলাফল সম্পর্কে জানবো। যেহেতু আমরা এটার বিষয়টা পরিবর্তন সম্পর্কে জেনেছি, এখন আমরা কারণ অবশ্যই কিছুটা হলে বুঝতে পেরেছি, বিস্তারিত জানিনি, বাট কিছুটা হলেও কী করেছি, বুঝতে পেরেছি। তো সেটাই তো এখন আমরা জানবো এটার কারণটা কি এবং এটার ফলাফলটা কি, ঠিক আছে। দেখো প্রথমে আছে অভ্যন্তরীণ স্থানান্তর, অর্থাৎ অর্থাৎ দেশের ভিতরে যে স্থানান্তরটা সেটা। তো দেখো দেশের ভিতরে যখন মানুষ এক স্থান থেকে অন্য স্থানে গমন করে তখন সেটা হচ্ছে অভ্যন্তরীণ। অভ্যন্তরীণ কি, সহজভাবে বলতে গেলে এটা হচ্ছে ভিতরে যে স্থানান্তরটা, এটা কিন্তু জ্ঞানমূলকে আসবে যে অভ্যন্তরীণ স্থানান্তর কাকে বলে বা অভ্যন্তরীণ অভিগমন কাকে বলে। অভিগমনও কিন্তু স্থানান্তর সেম কোথায়, তখন তোমরা বলবে কোনো দেশের ভিতরে যখন মানুষ এক স্থান থেকে অন্য স্থানে গমন করে বা স্থানান্তরিত হয় তখন সেটাকে আমরা কি বলতে পারি, অভ্যন্তরীণ স্থানান্তরণ বলতে পারি। তবে বাজার করা, অফিস করা ইত্যাদি উদ্দেশ্য বিভিন্ন স্থানে স্থানান্তরকে
অভ্যন্তরীণ স্থানান্তর বলা যাবে না। কেন বলা যাবে না? অভ্যন্তরীণ স্থানান্তর নানাভাবে ঘটে। আঞ্চলিক স্থানান্তরটা হচ্ছে অঞ্চলের মধ্যে স্থানান্তর, একটা হচ্ছে আঞ্চলিক, এক দেশ থেকে এক অঞ্চল থেকে আরেক অঞ্চল, দেশের দেশের থেকে অনেকটা দূরে আর কি, বা আঞ্চলিক মানে হচ্ছে অন্য একটা অঞ্চল। তাছাড়া গ্রাম থেকে গ্রামে, তারপর হচ্ছে গ্রাম থেকে শহরে, শহর থেকে গ্রামে, শহর থেকে শহরে স্থানান্তর, অর্থাৎ অর্থনৈতিক উদ্দেশ্যের মতো অভ্যন্তরীণ স্থানান্তর হতে, অর্থাৎ আমাদের দেশের অর্থনৈতিক বিষয়টা বা অর্থনৈতিক উন্নয়ন করার জন্য মূলত আমরা কি করি, স্থানান্তরিত হই, অর্থাৎ এক স্থান থেকে অন্য স্থানে, যাতে যে স্থানে আমরা আমাদের সুবিধা ভোগ করতে পারবো এবং আমরা টাকা আয় করতে পারবো এবং ভালোভাবে জীবনযাপন করতে পারবো। তো আমরা সেই ক্ষেত্রে আমরা কি করি, স্থানান্তরিত হয়ে থাকি, চাকরির সূত্রে হোক বা যে কোনো কাজে হোক না কেন, আমরা সুযোগ সুবিধাটা যেখানে ভালো পাবো আমরা সেইখানে কি হয়, স্থানান্তরিত হই। তো সেটাই বলছে যে এক স্থান থেকে অন্য স্থানে, অর্থাৎ দেশের ভিতরে মানুষ যখন এক স্থান থেকে অন্য স্থানে কি করে স্থানান্তরিত হয়, সেটাই হচ্ছে অভ্যন্তরীণ বা দেশের ভিতরে স্থানান্তর। তো এর কারণটা কি, আমরা কেন স্থানান্তরিত হই দেশের ভিতরের মধ্যে? আমরা তো বাহিরেও হতে পারি, তাই না? তো কেন আমরা ভিতরে হই সেটাই এখন জানবো, এটার কারণটা কি। দেখো, অভ্যন্তরীণ স্থানান্তরের জন্য তেমন কোনো আইন বা অনুমতির প্রয়োজন হয় না, আমার কোনো ধরাবাঁধা আইন নেই। কিন্তু যদি আমি বাইরের দেশে যাই, বিদেশে যাই, তখন কিন্তু আমার ধরাবাঁধা আইন আছে। কারণ আমি যদি একটা অঞ্চল, কারণ আমি এটা অঞ্চলে এসেছি, এবার এই অঞ্চলের বাইরে যদি অন্য অঞ্চলে যাই, তখন আমাকে কি করবে, জরিমানা করবে সরকার থেকে। কারণ আমি এই একটা অঞ্চলের জন্যই কিন্তু, বা একটা অঞ্চলের উপর গণ্ডির ভিতরে কিন্তু আমি ওই দেশে গিয়েছি। আর যদি অন্য জায়গায় যদি স্থানান্তরিত হতে চাই, আমাকে অবশ্যই আবেদন করতে হবে। তো ওই জায়গায় আমি যাচ্ছি না, তো আমরা আগে অভ্যন্তরীণটা বুঝে চেষ্টা করি। তো অভ্যন্তরীণটা এটাই বোঝে যে এটার কোনো আইন বা এটার কোনো অনুমতির প্রয়োজন হয় না, যে আমি এই অঞ্চলে থাকতে পারবো না, ওই অঞ্চলে থাকতে পারবো। এটা কিন্তু অবশ্যই সম্ভব কখন, যখন এটা নিজ দেশের মধ্যে সম্ভব, বা নিজ দেশের মধ্যে স্থানান্তরটা হয়, তখন এটা সম্ভব। ঠিক আছে? এই ধরনের স্থানান্তর ঘটে হচ্ছে আমাদের প্রয়োজনীয় ইচ্ছা অনুযায়ী, যাতে আমরা যেই জায়গায় সুযোগ সুবিধা ভালো পাবো, আমরা সেই জায়গায় কিন্তু স্থানান্তরিত হব। বাংলাদেশে জনসংখ্যা ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। যেহেতু বাংলাদেশ একটি ঘনবসতিপূর্ণ দেশ, তাই প্রতিনিয়ত জনসংখ্যা কি হচ্ছে, বৃদ্ধি পাচ্ছে। বর্ধিত মানে হচ্ছে একের অধিক, অর্থাৎ 3 জন। বর্ধিত মানে হচ্ছে 3 জন। ধরো আমি, আমার বাবার বাবা, অর্থাৎ দাদা, ঠিক আছে, এটাকে বর্ধিত বলা হয়। তো এই জনসংখ্যার চাপে কি হচ্ছে, জনসংখ্যার পরিমাণ কমে যাচ্ছে, অর্থাৎ বর্ধিত পরিবার বা বর্ধিত জনসংখ্যা দেখা যায় না, কমে যাচ্ছে। অনেকে ভূমিহীনে পরিণত হচ্ছে, তো তাদের বাড়িঘর নিঃস্ব হয়ে যাচ্ছে। বেকার ও অর্ধ বেকাররা সংখ্যা বৃদ্ধি পাচ্ছে, অর্থাৎ যেহেতু তাদের কর্মসংস্থানের অভাব, যার কারণে তারা বেকারত্ব বেড়ে যাচ্ছে। এই আর্থিক সংকট গ্রামের অনেক মানুষকে শহরের কাজে সন্ধানে আসতে, অর্থাৎ যেহেতু গ্রামে তারা যখন সেই পরিমাণ সুযোগ সুবিধা পায় না, তো সেই মোতাবেক তারা কি করে, তখন তারা কাজের উদ্দেশ্যে যেই জায়গায় তারা সুযোগ সুবিধা বেশি পাবে, অর্থাৎ সেই জায়গায় তারা কি হয়, স্থানান্তরিত হয়। একটা দেশের মধ্যে কিন্তু তারা কি হয়, স্থানান্তরিত হয়ে থাকে অর্থনৈতিক উন্নতির জন্য। নদী ভাঙন এলাকা মানুষ বাঁচার তাগিদে গ্রাম ছেড়ে শহরে ভিড় করছে। দারিদ্র্য, অভাব, অনটন, অন্যান্য সমস্যার কারণে গ্রামবাসী একটি অংশকে শহরের দিকে ধাবিত করছে। গ্রাম থেকে শহরে স্থানান্তরের আরেকটি গুরুত্বপূর্ণ কারণ হচ্ছে শহরের উন্নত শিক্ষা, স্বাস্থ্য, চিকিৎসা। অর্থাৎ শহরে কিন্তু উন্নত যে সুযোগ সুবিধাগুলো আছে, গ্রামে কিন্তু সেই সুযোগ সুবিধাগুলো নেই। তো সেটাই বলছে। তারপরে লেখছে, দেখো, গ্রামের সক্ষম ও ধনী কৃষক পরিবার তাদের সন্তানদের উন্নত শিক্ষার জন্য শহরে পাঠায়। যেহেতু গ্রামে তুলনায় সুযোগ সুবিধা নেই, কিন্তু বর্তমানে কিন্তু গ্রামটাও কিন্তু শহরের মতো অনেকটাই উন্নত হয়েছে, তোমরা লক্ষ্য করলে দেখবে। তো তাছাড়া চিকিৎসা সুবিধা গ্রহণের জন্য শহরে স্থানান্তরিত হয়। গ্রাম থেকে শহরে স্থানান্তরের আরও যেসব কারণ আছে, তা হচ্ছে শহরের বিলাসবহুল জীবনযাপন, কর্মসংস্থানের সুযোগ, বিনিয়োগ, বাজার, ব্যবসা বাণিজ্য, সুযোগ প্রবৃত্তি। তবে কিছু স্থানান্তরিত হতে বাধ্য হয় দেশের ঘন কোনো প্রাকৃতিক দুর্যোগ, অর্থাৎ গ্রামে কিন্তু প্রতিনিয়ত প্রাকৃতিক দুর্যোগ হয় এবং শহরে কিন্তু প্রাকৃতিক দুর্যোগ দেখা দেয়, কিন্তু সেই তুলনায় গ্রামের তুলনায় নয়। তো
তো সেই তুলনায় কী হয়, মানুষ এক অঞ্চল থেকে অন্য অঞ্চলে স্থানান্তরিত হয়ে থাকে। তারপরে লিখেছে যে আমাদের দেশে মানুষের গ্রাম থেকে শহরে স্থানান্তরের কারণ হচ্ছে শিল্প কারখানা সাধারণত শহরে অবস্থিত, যেমন পোশাক শিল্প, চামড়া শিল্প অধিকাংশ শহরে স্থানান্তরিত। এই কারণে লক্ষ লক্ষ শ্রমিক কাজের জন্য শহরে বস্তি এলাকায়, বিশেষ করে কিন্তু যারা গার্মেন্টস চাকরি করে শিল্প পোশাক কারখানা কিন্তু বেশিরভাগই বস্তি এলাকায় বসবাস করে। তারপর হচ্ছে বস্তি এলাকায় গাধাগাধি করে বসবাস করছে। পরিবহন এবং যেখানে ব্যবসার সুযোগ সুবিধাগুলো মানুষ স্থানান্তরিত হয়। তো আমরা কিন্তু লক্ষ্য করে দেখব যে কারণগুলো, মানে অভ্যন্তরীণ স্থানান্তরের যে কারণগুলো, প্রথমত সুযোগ সুবিধা, তা কাজে অর্থাৎ যেখানে তারা অর্থনৈতিক সুযোগ সুবিধা ভালো পাবে, তো সেখানে তারা কী করবে, স্থানান্তরিত হবে। তো তারপরে আসে দেখো তার উন্নত শিক্ষার জন্য বা উন্নত কাজের জন্য তারা কি হয়, এক জায়গা থেকে অন্য জায়গায় স্থানান্তরিত হয়। উন্নত চিকিৎসা সুবিধার জন্য, তারপর হচ্ছে শহরের বিলাসবহুল উন্নত জীবনযাপনের জন্য, প্রাকৃতিক দুর্যোগ থেকে বাঁচার জন্য। হ্যাঁ, তারপর হচ্ছে যেহেতু শহরের অঞ্চলগুলোকে মানে শিল্পকে কেন্দ্র করে গড়ে উঠেছে পোশাক শিল্প, পেশাগত, এই সব কিছু মিলে কিন্তু দেশের অভ্যন্তরীণ স্থানান্তরটা ঘটে। ঠিক আছে, আশা করি বুঝাতে পেরেছি। তো এখন আমরা পড়ব হচ্ছে অভ্যন্তরীণ স্থানান্তরের ফলাফলটা। দেখো অভ্যন্তরীণ স্থানান্তরের ফলাফল। বাংলাদেশে জনসংখ্যার অভ্যন্তরীণ স্থানান্তরের সুফল কুফল দুটি আছে। অর্থাৎ তুমি খেয়াল করে দেখবে যে জিনিস তোমাকে সুযোগ সুবিধা দিচ্ছে সেই জিনিসে কিন্তু কিছুটা নেতিবাচক দিক হলেও আছে। ইতিবাচক যেমন আছে, নেতিবাচক দিকও কি অবশ্যই আছে। বাংলাদেশের গ্রাম থেকে শহরে স্থানান্তরিত দরিদ্র জনগোষ্ঠীর একটা অংশ হচ্ছে রিক্সা, তারপর হচ্ছে গাড়ি, ভ্যান চালক, শিল্প শ্রমিক হিসেবে নিজেকে নিয়োজিত করছে। তাছাড়া তারা বিভিন্ন বাণিজ্যিক প্রতিষ্ঠান, বিভিন্ন কাজে আত্মনিয়োগ করছে। ঠিক আছে, তো দেখো যে অন্যদিকে বুড়ো কৃষক, তারপর হচ্ছে মাঝারি কৃষক পরিবারের সদস্যরা স্থানান্তরিত হয়ে চাকরি, তারপর ব্যবসা বাণিজ্য বা নানা ধরনের উৎপাদনমুখী কাজে নিজেদেরকে নিয়োজিত করছে। শহরে স্থানান্তরিত সদস্য তাদের আয় গ্রামে বসবাসের নিকট প্রেরণ করছে এবং মাসিক ভরণ পোষণের পর সঞ্চিত অর্থ কৃষি খাতে এবং বিভিন্ন অকৃষি খাতে বের করছে। যেহেতু গ্রামে তাদের সেই সুযোগ সুবিধাটা নেই, তার কারণে তারা কী করছে, তারা মানে বুড়ো জোয়ার যেই হোক না কেন, তখন তারা কী করছে, কিছু অংশ তারা পরিবারের জন্য পাঠাচ্ছে এবং কিছু অংশ তারা মানে সঞ্চয় করছে এবং সেই সঞ্চয় তারা বিভিন্ন উৎপাদন কাজে এবং অকৃষি কাজে কী করছে, ব্যয় করছে। অকৃষি মানে হচ্ছে কৃষি ছাড়া যে কোনো পেশা, যেমন শিল্প কারখানা, পোশাক কারখানা, গার্মেন্টস, এগুলোই হচ্ছে অকৃষি কাজে কী করছে, বিনিয়োগ করছে। ঠিক আছে, তো অভ্যন্তরীণ স্থানান্তরের উদ্দেশ্য এটাই যে যেখানে তারা সুযোগ সুবিধা পাবে এবং ভালোভাবে অর্থনৈতিকভাবে সচ্ছল হবে, তো সেই কারণে তারা কী করছে, পরিমাণে স্থানান্তরিত হচ্ছে। তো সেটাই বোঝানো হয়েছে আর কি। তো দেখো অভ্যন্তরীণ স্থানান্তরের কারণে সবচেয়ে বেশি উপকার হয়েছে গ্রামীণ দরিদ্র নারীদের, কারণ তারা কর্মসংস্থানের ব্যবস্থা খুঁজে পেয়েছে। এইসব নারীদের কর্মহীন থাকার কারণে পরিবারের সদস্যদেরকে বোঝা মনে করত, ফলে বৈষম্য, বঞ্চনা, প্রতারণা, নিপীড়ন তাদের ভাগ্যে জুড়ত। আজ শুধু পোশাক শিল্পে বিপুল নারী কর্মরত। কোন শিল্পে বিপুল নারী কর্মরত? পোশাক শিল্পে। এখন তাদের পারিবারিক মর্যাদা বৃদ্ধি পাচ্ছে। কারণ একটা কিছু মনে রাখবে, একটা কথা সবসময় মনে রাখবে, এটা আসলে বলাটা ঠিক না, তারপরও এটা মনে রাখবে, যখন তোমার টাকা থাকবে তখন তোমাকে সবাই দাম দিবে। ছেলের ক্ষেত্রে হোক, মেয়ের ক্ষেত্রে, বিশেষ করে মেয়ের ক্ষেত্রে মানুষ সবচেয়ে বেশি বোঝা মনে করে। তো যখন তোমার টাকা থাকবে তোমার দামটা থাকবে অন্যরকম এবং তোমাকে সবাই টানবে। এটাই কিন্তু বাস্তব, মানে মন খারাপ করার কিছু নেই। যখন তোমার টাকা নেই তখন তোমাকে কেউ দাম দিবে না। তো সেটাই বুঝাইছে আর কি, যে দেখো যখন তারা কিছুই করতো না তখন তাদের দাম ছিল, তখন তারা অল্প বেশি বিয়ে দেওয়া হতো, কিন্তু যখন সে টাকা ইনকাম করতে শুরু করতো তখন তার দামটা কি অন্যরকম হয়ে গেল। তো এটাই বুঝাইছে যে যখন তোমার টাকা থাকবে তোমার দামটাই থাকবে কি অন্যরকম। তো আজ শুধু পোশাক শিল্পে বিপুল নারী শ্রমিক কর্মরত, আর এখানে তাদের পারিবারিক মর্যাদা বৃদ্ধি পাচ্ছে, যে বললাম তাদের সিদ্ধান্ত গ্রহণের মত প্রকাশ আছে। যেহেতু তোমার টাকা আছে, টাকা থাকলে কিন্তু তোমার সব কিছু মানে হাতের মুঠো চলে আসবে, এটা কি সবসময় মনে রাখবে। এবং তাই তোমাদেরকে বলবো মনোযোগ দিয়ে পড়াশোনা করে এবং জীবনে ভালো কিছু করার চেষ্টা করবে এবং ভালো কিছু করবে ইনশাল্লাহ। দেখো তাদের উপার্জিত অর্থে সন্তানরা পড়ালেখা করছে, উন্নত জীবনযাপন কিছুটা হলেও ভোগ করছে।
অভ্যন্তরীণ স্থানান্তরের ফলে তাদের স্বল্প আয় দরিদ্র মানুষের জন্য বস্তি সৃষ্টি হয়েছে। বস্তি সুষ্ঠু নাগরিকের জন্য সহায়ক নয়। অর্থাৎ তুমি যখন একটা পরিবেশ কিন্তু তোমার জীবনে অনেকটা পরিমাণে একটা ইফেক্ট পড়বে, কারণ তুমি যখন একটা ভালো পরিবেশ থাকবে তোমার মন মানসিকতা ওরকম থাকবে, যখন তুমি একটা লো পরিবেশ থাকবে তখন তোমার মন ছোট থাকবে এবং তুমি বর্তমানের পরিবেশের সাথে এবং বর্তমান সমস্যার তাল মিলিয়ে চলতে পারবে না। তো একটা পরিবেশও কিন্তু তোমার জীবনযাপনের ক্ষেত্রে একটা বড় একটা ভূমিকা পালন করছে। অপরাধ প্রবণতা, তারপর হচ্ছে চোরাচালান, অপহরণ, মাদক, নারী ও শিশু পাচার সহ নানা ধরনের সামাজিক সমস্যা ও বিশৃঙ্খলা সৃষ্টিতে এই বস্তিকে ব্যবহার করা হচ্ছে। গ্রাম থেকে শহরে স্থানান্তরের কারণে শহরের জনসংখ্যা বাড়ছে। এতে শহরে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের চাহিদা ও দাম বাড়ছে। জনসংখ্যা যেহেতু বাড়ছে, দামও বাড়ছে। শহর থেকে গ্রামে স্থানান্তরের পর বাংলাদেশের দেশে ততটা গুরুত্বপূর্ণ নয়। অনেক ক্ষেত্রে দেখা যায় আধুনিক শিক্ষিত নারী গ্রাম উন্নয়নের কাজ করার জন্য গ্রামে রাস্তাঘাট, স্কুল সহ নানা উন্নয়নের কাজ করছে। এতে গ্রামীণ অর্থনীতি উন্নতি হয়। যখন একটা নারী উন্নতির দিকে অগ্রসর হয় তখন সে কী করে, দেশটাকে উন্নতির দিকে এগিয়ে দিতে পারে। অর্থাৎ একটা পুরুষ কিন্তু একা করতে পারবে না সব কিছুতে। একটা নারী যেমন অবদান আছে এটা পুরুষের, এবং সেই সমান তাদের অবদান রয়েছে। তো এই জন্য বলা যায় নারী পুরুষ সমানে সমানে। ঠিক আছে। গ্রাম থেকে স্থানান্তরের কারণে গ্রামীণ সমাজ ও ব্যবস্থায় পারস্পরিক সম্পর্ক বাড়ে। একজনের বিপদে একই গ্রামের কিংবা অন্য গ্রামের লোকেরা এগিয়ে আসে। এতে পারস্পরিক সম্পর্ক কি হয়, তৈরি হতে ভালো একটা সম্পর্ক দ্বারা তাদের মধ্যে কি হয়, গড়ে ওঠে। তারপর দেখো, গ্রাম থেকে শহরে ও গ্রামে স্থানান্তরের ফলে তাদের মধ্যে কর্মদক্ষতা বাড়ে। এতে সামাজিক রীতিনীতি ও সাংস্কৃতিক বন্ধন সৃষ্টি হয় বা সুদৃঢ় হয়, মানে বন্ধনটা আরও শক্ত হয়, মজবুত হয়। ঠিক আছে। শহর হতে গ্রাম ও শহরে স্থানান্তর মানুষের আয় ও সঞ্চয়কে প্রভাবিত করে। ঠিক আছে। যেহেতু গ্রাম থেকে আমরা শহরে যাবো, আমাদেরকে কিছুটা সঞ্চয় করতে হবে এবং অন্য কাজে ব্যবহার করতে হবে, তাই না? তো সেটাই বলছে যে যখন গ্রাম থেকে শহরে স্থানান্তরিত হয় মানুষের আয় ও সঞ্চয়টাকে কী হয়, প্রভাবিত হয়। তখন তারা বুঝতে শিখে কিছুটা হলেও, কারণ তোমাকে তো শুরুতে বললাম যে এটা পরিবেশ কিন্তু একটা মানুষের জীবনে একটা বড় একটা প্রভাব ফেলে। দেখো, কারণ অনেক সময় বিনিয়োগের কারণে জনসংখ্যা স্থানান্তর হয়, ফলে কর্মসংস্থান বাড়ে, অর্থনৈতিক উন্নয়নে কী হয়, প্রভাব ফেলে। অর্থাৎ আমি তো বললামই যে ভালো দিক আছে, খারাপ দিকও আছে। তো তুমি সবসময় চেষ্টা করবে ভালো দিকটাকে গ্রহণ করা এবং খারাপ দিকটাকে বর্জন করা বা ত্যাগ করা। তো সেটাই বলছে। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছ। তো তারপরে আছে দেখো আন্তর্জাতিক, এতক্ষণ আমরা পড়েছি অভ্যন্তরীণ অর্থাৎ দেশের ভিতরের যে বিষয়াবলীগুলো, হ্যাঁ, স্থানান্তরের যে বিষয়াবলীগুলো। এখন আমরা পড়বো আন্তর্জাতিক অর্থাৎ দেশ ছাড়াও দেশের বাহিরে। তো এর কারণ কি? তো শুরুতে আমরা প্রশ্ন আসতে পারে যে আন্তর্জাতিক স্থানান্তর কি। তো দেখো, এক স্বাধীন দেশ যখন অন্য একটি স্বাধীন দেশে চাকরি, বিয়ে, বসবাস এমনকি নাগরিক লাভের জন্য গমন করে, তখন সেটাকে বলা হয় আন্তর্জাতিক স্থানান্তর। তোমাদেরকে সহজভাবে মনে রাখার জন্য বলবে যে একটি দেশ যখন নিজ দেশ ছাড়া অন্য দেশে গমন করে। ঠিক আছে। তো এভাবে বলবে সহজভাবে মনে রাখার জন্য, একটি দেশ যখন নিজ দেশ ছাড়া অন্য দেশেও গমন করে সেটাকে বলে আন্তর্জাতিক স্থানান্তর। ঠিক আছে, এত কঠিন করে পড়া দরকার নেই, বোঝানোটা হচ্ছে মূল উদ্দেশ্য। তো দেখো, বিভিন্ন কারণে আমাদের দেশে মানুষ বিদেশে স্থানান্তরিত হয়ে থাকে। কর্মক্ষেত্রের অভাব, কর্মসংস্থানের ক্ষেত্রে তীব্র প্রতিযোগিতা, রাজনৈতিক আশ্রয়, জলবায়ুর প্রতিকূল পরিবেশ প্রভৃতির কারণে আমাদের দেশে মানুষ প্রতি বছর স্থানান্তরিত হচ্ছে। কারণ দেশে কিন্তু প্রচুর শিক্ষিত মানুষ আছে, প্রচুর যুবতী আছে, কিন্তু সবচেয়ে বেশি প্রভাব ফেলে কিন্তু যুবকদের উপর, ছেলেদের উপর। তারা কী করতে পারে না, যারা শিক্ষিত হয় তাদের কর্মের সংস্থান পায় না, তাদের কর্মসংস্থানের অভাব সৃষ্টি হয়, যার ফলে তারা কী হয়, দেশ ছেড়ে অন্য দেশে স্থানান্তরিত হয় এবং ওই দেশে তারা কী করে, তারা আয় উন্নতি করার চেষ্টা করে। তাছাড়া অনেক পারিবারিক নৈকট্য লাভের জন্য বিদেশে স্থানান্তরিত হতো। তার পারিবারিক নৈকট্য মানে কাছাকাছি থাকার জন্য এবং তাদেরকে ভালোভাবে ভরণ পোষণের জন্য তারা কী করে, টাকা আয়ের জন্য তারা কী করে, তারা অন্য দেশে স্থানান্তরিত হয়ে থাকে।
আবার কেউ নাগরিকত্ব লাভ, ব্যবসা বাণিজ্য, বিনিয়োগ, চাকরির ক্ষেত্রে বদলি, পদোন্নতি, সাংস্কৃতিক কর্মকাণ্ডে জড়িত হওয়া, পেশাজীবী হিসেবে বিদেশে স্থানান্তরিত হতে পারে। অর্থাৎ মানুষ অনেকে ইচ্ছা করে যায়, আবার অনেকে ইচ্ছা না করে, ইচ্ছার বিরুদ্ধে যায়, কারণ তারা তো দেশে কিছু করতে পারছে না, কারণ তারা তো বেকার থাকতে চলবে না। তো সেই ক্ষেত্রে বিবেচনা করে তারা কি হয়, দেশ ছাড়াও তারা নিজের অজান্তে যায়, আবার কেউ ইচ্ছা করে যায়। ঠিক আছে, কারণ বাহির দেশের তো সুযোগ সুবিধাটা ভালো, তার জন্য। উপরে এই কারণগুলো ছাড়া বাংলাদেশের আন্তর্জাতিক আরও অনেক কারণ রয়েছে, যা প্রতিদিনের খবরের কাগজে তোমরা চোখ রেখে দেবে। তোমরা কিন্তু এটা অভ্যাস করবে খবরের কাগজ পড়া, অর্থাৎ দেশ বিদেশের বিভিন্ন খবর যখন জানবে, তখন তুমি আরও ভালোভাবে তোমার মাথার মধ্যে আরও ভালো মন্দটা বোঝার সেই জ্ঞান বুদ্ধিটা ভালোভাবে হবে। তো দেখো, আন্তর্জাতিক স্থানান্তরের ফলাফল। বাংলাদেশ থেকে আন্তর্জাতিক স্থানান্তরের সুফল অনেক। বিদেশ থেকে পাঠানো টাকায় দেশের কৃষি ও শিল্প, ব্যাংকিং সেবা খাত, গার্মেন্টস শিল্প, নানা ধরনের লাভজনক খাতে বিনিয়োগ করা হয়। যেহেতু ব্যাংক থেকে সেবাটা গ্রহণ করা হয়, ব্যাংক তোমাকে শুধু দিবে না, তারা কিছু তোমার থেকে কিছুটা কিন্তু ট্যাক্স নিবে। তো বিদেশ থেকে যে টাকাটা পাঠানো হয়, যেটাকে রেমিটেন্স বলা হয়, তো তোমার থেকে তো কিছুটা হলেও পাবে। যদি তোমাদের ধরো বাংলাদেশে 1 কোটি মানুষ বিদেশে আছে, কথার কথা, তো তোমার থেকে যদি 1 টাকা করে রাখে, 1 কোটি কত, 1 টাকা করে রাখলে তো 1 কোটি টাকা প্রতি মাসে হয় না? তো এরকম তো যেহেতু বিদেশ থেকে টাকা পাঠানো হয়, দেশের কৃষি ও শিল্প, ব্যাংকিং সেবা খাত ও গার্মেন্টস শিল্প, নানা ধরনের লাভজনক খাতে কী করা হয়, এটা বিনিয়োগ করা হয়। এর ফলে দেশের বিভিন্ন ক্ষেত্রে উৎপাদন বৃদ্ধি পায়। যেহেতু তারা কৃষিক্ষেত্রে অন্যান্য ক্ষেত্রে ব্যবহার করে, তখন তারা কী হয়, অর্থনৈতিক ক্ষেত্রটা আরও কী হয়, উন্নতির দিকে অগ্রসর হয়। আবার উৎপাদন বিদেশে রপ্তানি করা হয়। তাছাড়া চাকরি ও কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয়। এতে আমাদের জীবন পর্যন্ত উন্নতি ঘটে। যেহেতু অর্থনৈতিক উন্নতি ঘটলে কিন্তু আমাদের জীবনটা অনেকটা সহজ হয়ে যায়, কারণ বাংলাদেশ কিন্তু দরিদ্র দেশ। যদিও দরিদ্র দেশ না, এটা কখনো মনে করবে না। বাংলাদেশ যথেষ্ট পরিমাণ টাকা আছে, কিন্তু সেই টাকাগুলোকে যথাসম্মতভাবে পরিকল্পনা করে বাস্তবায়নের মতো মানুষ নেই বা দক্ষ জনশক্তি নেই, যার কারণে মানুষকে দরিদ্র দেশ বলা হয়। কিন্তু যদি বলো সত্যিকার অর্থে বাংলাদেশ ভুল দরিদ্র দেশ না, এটা একটা কী বলবো, এটা মিথ্যা কথা যাকে বলে। আন্তর্জাতিক স্থানান্তরের কারণে অনেক ক্ষেত্রে সমস্যার সৃষ্টি হয়, যেমন HIV বা এইডসের ন্যায় বিভিন্ন ধরনের ভাইরাসজনিত রোগ বাহির থেকে দেশে বিস্তার লাভ করেছে। তাছাড়া আন্তর্জাতিক স্থানান্তরের ফলে আমাদের সামাজিক ও অর্থনৈতিক সমস্যার সৃষ্টি হয়। আমরা শুরুতে বলছি, একটা জিনিসের যদি ভালো দিক আছে, গ্রহণ আছে বা খারাপ দিক আছে, তো তুমি চেষ্টা করবে ভালোটাকে গ্রহণ করা, খারাপটাকে বর্জন করা, তাহলে তো তুমি এটা দেশের উন্নতির দিকে অগ্রসর হতে পারবে। তো আশা করি তোমরা দেশের অভ্যন্তরীণ এবং আন্তর্জাতিক যে বিষয়গুলো বুঝতে পেরেছো এবং ফলাফলগুলো পড়েছো। এই ফলাফলগুলো 4 নম্বর প্রশ্ন আসতে পারে, আর কারণগুলো আসতে পারে 3 নম্বরের জন্য সৃজনশীল। তো এগুলো যথেষ্ট পরিমাণ ভালোভাবে পড়ার চেষ্টা করবে। ঠিক আছে, তো আমি যতটুকু বুঝিয়েছি আশা করি বুঝতে পেরেছো। না বুঝতে আমি সাথে আছি বোঝানোর জন্য। হ্যাঁ, তো আজকে আমরা বেশি দূর যাবো না, আমরা দুইটার মধ্যে থাকবো, যে অভ্যন্তরীণ আর আন্তর্জাতিক স্থানান্তরের বিষয়টা। আর ফার্স্টে আমরা পড়েছিলাম যে বাংলাদেশের পরিবর্তনটা কিসের উপর ভিত্তি করে হয়, জন্মহার, মৃত্যুহার সম্পর্কে, এবং বাংলাদেশের সাথে অন্যান্য দেশের যেই তুলনাগুলো আমরা আলোচনা করেছি। তো আজকে আমরা এই পর্যন্তই রাখছি। পরবর্তীতে আমরা বাকি অংশটুকু পড়ার চেষ্টা করবো এবং সুন্দরভাবে কমপ্লিট করব। তো ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।